একবার চিন্তা করা যাক এমন একটা সুবিশাল লাইব্রেরির কথা, যেখানে কোনো বইয়ের পাতা নেই, কিন্তু সেই লাইব্রেরির ভেতরে লুকিয়ে আছে একটা আস্ত শহর বা একটা সম্পূর্ণ জীবদেহ নির্মাণের সবচেয়ে নিখুঁত ব্লুপ্রিন্ট বা নকশা। এই ব্লুপ্রিন্ট ছাড়া পুরো সিস্টেম একেবারে অচল। হ্যাঁ, একদম। আর কোষের নিউক্লিয়াসের ভেতরে থাকা এই অতি গুরুত্বপূর্ণ ব্লুপ্রিন্টটি হল ক্রোমোজোম। আসলে বিজ্ঞানীরা যখন কোষ নিয়ে গবেষণা করছিলেন, তখন তারা খেয়াল করেন যে রঞ্জক পদার্থের প্রতি এই বস্তুটির এক অদ্ভুত আকর্ষণ রয়েছে। বিশেষ করে ক্ষারীয় ফুকসিন বা অ্যাসিটোকার্মিন রং দিলে এটি খুব চমৎকারভাবে সেই রং ধারণ করে। আর এজন্যই কিন্তু বিজ্ঞানীরা বেশ আক্ষরিক অর্থে এর নামকরণ করেছিলেন। গ্রিক শব্দ ক্রোমা, যার অর্থ রং, এবং সোমা, যার অর্থ দেহ, এই দুটি মিলিয়ে নাম দেওয়া হয় ক্রোমোজোম। মানে দাঁড়ায় বর্ণধারণকারী দেহ, তাই তো? একদম ঠিক। কোষের স্বাভাবিক অবস্থায় এটি নিউক্লিয়াসের ভেতরে সুতার মতো পেঁচিয়ে থাকে, কিন্তু কোষ বিভাজনের সময় এটি ফিতা বা দণ্ডের মতো একটা স্পষ্ট আকার ধারণ করে। মিউটেশন, প্রকরণ এবং বিবর্তনের এর ভূমিকা অপরিসীম, আর এটি হল মূলত বংশগতির ধারক ও বাহক। আচ্ছা, তাহলে কোষের ভেতরে এত সূক্ষ্ম একটা জিনিস আবিষ্কার করা তো আর একদিনের কাজ নয়। বিজ্ঞানীদের নিশ্চয়ই অনেক সময় লেগেছিল এই জিনিসটা বুঝতে। হ্যাঁ, বেশ সময় লেগেছিল। 1842 খ্রিস্টাব্দে বিজ্ঞানী কার্ল ন্যাগেলি সর্বপ্রথম উদ্ভিদ কোষের নিউক্লিয়াসে ক্রোমোজোম প্রত্যক্ষ করেন। এরপর 1875 খ্রিস্টাব্দে স্ট্রাসবার্গার আনুষ্ঠানিকভাবে ক্রোমোজোম আবিষ্কার করেন। একটু থামাই। 1842 সালে দেখার পর আবিষ্কারের স্বীকৃতি পেতে 1875, বেশ লম্বা সময়। আর নামকরণের ক্ষেত্রে তো প্যাটার্নটা আরও অদ্ভুত। 1888 খ্রিস্টাব্দে ডব্লিউ ফ্লেমিং এই রঞ্জক ধারণকারী সূত্রাকার অঙ্গের নাম দিয়েছিলেন ক্রোমাটিন। হ্যাঁ, আবার ঠিক একই বছর মানে 1888 খ্রিস্টাব্দেই ডব্লিউ ওয়াল্ডেয়ার এর নাম দেন ক্রোমোজোম। এত বছর লেগে গেল শুধু একটা সর্বসম্মত নামে পৌঁছাতে। বিজ্ঞান আসলে এভাবেই ধাপে ধাপে এগোয়। এরপর 1902 খ্রিস্টাব্দে সাটন এবং বোভেরি ক্রোমোজোমকে বংশগতীয় বৈশিষ্ট্যের বাহক হিসাবে বর্ণনা করেন। মানুষের ক্ষেত্রে বড় একটা মাইলফলক আসে 1921 খ্রিস্টাব্দে। রাইট, যখন থিওফিলিস পেইন্টার সর্বপ্রথম মানুষের ক্রোমোজোম সংখ্যা প্রকাশ করেন। একই বছর অর্থাৎ 1921 খ্রিস্টাব্দে বিজ্ঞানী ভেইজডভস্কি ক্রোমাটিডকে ক্রোমোনেমাটা বলে অভিহিত করেন। তবে এখানে একটা বিষয় মনে রাখা দরকার। প্রোক্যারিওটিক বা আদিকোষে কিন্তু প্রকৃত ক্রোমোজোম থাকে না। সেখানে সাইটোপ্লাজমের ভেতরে আদি ক্রোমোজোম ছড়ানো থাকে। সো ক্রোমোজোমের এই সংখ্যাটা নিয়ে একটু গভীরে যাওয়া যাক। প্রতিটি প্রজাতিতে ক্রোমোজোমের সংখ্যা সুনির্দিষ্ট থাকে। হ্যাঁ, উচ্চতর উদ্ভিদে বা প্রাণীকোষে সাধারণত দুপ্রস্থ ক্রোমোজোম থাকে, যাকে ডিপ্লয়েড বা 2n বলা হয়। আর জনন কোষে এই সংখ্যা অর্ধেক হয়ে যায়, যাকে হ্যাপ্লয়েড বা n বলে। কিন্তু এই নির্দিষ্ট সংখ্যাটাই কেন একটা প্রজাতির পরিচয়ের জন্য এত গুরুত্বপূর্ণ? কারণ এই সংখ্যাটাকে একটা বিশাল নির্দেশিকা বা ম্যানুয়ালের ভলিউম হিসেবে চিন্তা করা যেতে পারে। উচ্চতর জীবের কোষে সাধারণত 2 থেকে 80টি বা কারো কারো মতে 2 থেকে 50টি ক্রোমোজোম থাকে। সর্বনিম্ন ক্রোমোজোমের কথা যদি বলি, প্রাণীর মধ্যে গোলকৃমিতে, যার বৈজ্ঞানিক নাম অ্যাসকারিস মেগালোসেফালাস সাবস্পিস ইউনিভ্যালেন্স, এর 2n=2। আর সপুষ্পক উদ্ভিদের মধ্যে হ্যাপ্লোপাপ্পাস গ্রাসিলেসে 2n=4। আর সর্বোচ্চ সংখ্যার দিকে তাকালে তো রীতিমতো মাথা ঘুরে যায়। প্রাণীর মধ্যে অওলাকান্থাতে 2n=1600। বাপরে, উদ্ভিদের মধ্যেও কিন্তু কম নয়। পোয়া লিট্টারোসাতে 2n=506 থেকে 530 এবং ফান উদ্ভিদ অফিওগ্লসাম রেটিকুলেটমে 2n=1200 বা 1260। একটা কোষের ভেতর এতগুলো ক্রোমোজোম! অ্যান্ড দেন বিভিন্ন প্রজাতির এই সংখ্যার তালিকাটা যদি আমরা পাশাপাশি রাখি, অনেক চমকপ্রদ তথ্য বেরিয়ে আসবে। মানুষের বা হোমো সেপিয়েন্সের ক্রোমোজোম সংখ্যা 46টি। এর মধ্যে 44টি অটোজোম আর 2টি সেক্স ক্রোমোজোম। এখানে একটা মজার তথ্য আছে। মানুষের ক্রোমোজোম 46টি, আবার রেশম পোকা বা বম্বেক্স মরির ক্রোমোজোম সংখ্যাও 46। রেশম পোকা আর মানুষ একই সংখ্যা। অন্যান্য প্রাণীর দিকে তাকালে এই বৈচিত্র্য আরও স্পষ্ট হয়। কিউলেক্স মশা বা কিউলেক্স পিপিয়েন্স 6টি। ফলের মাছি বা ড্রসাফেলা মেলানোস্ট্রাগারে 8টি। গৃহমাছি বা মাস্কা ডোমেস্টিকাতে 12টি। সোনাব্যাং বা রানা পেপিয়েন্সে 26টি। হাইড্রা বা হাইড্রা ভালগ্যারিসে 32টি।
ইঁদুর বা মাস মাস্কুলাস 40টি, খরগোশ বা অরেক্টোল্যাগাস কিউনিকুলাসে 44টি। গরিলা বা গরিলা 48টি। আবার গরু বা বস ইন্ডিকা এবং ছাগল বা ক্যাপ্রা হিরকাস উভয়েরই 60টি। গিনিপিগ বা কাভিয়া পোর্সেলাসে 64টি, আর কবুতর বা কোলম্বা লিভিয়াতে আছে 80টি ক্রোমোজোম। একটা কবুতরের মানুষের চেয়ে প্রায় দ্বিগুণ ক্রোমোজোম আছে, ভাবা যায়। উদ্ভিদের জগতেও কিন্তু লিস্টটা বেশ লম্বা। জব বা হর্ডিয়াম বলগারে 14টি, পাট বা কর্কোরোস ক্যাপসুলারিসে 14টি, শশা বা কিউকুমোস স্যাটিভাসেও 14টি। পিঁয়াজ বা অলিয়াম সেপা তে 16টি, মূলা বা রাফানা স্যাটিভাস, পেঁপে বা ক্যারিকা পাপাইয়া, বাঁধাকপি বা ব্রাসিকা ওলেরেসিয়া এবং গাজর বা ডাকুস ক্যারোটা, এই সবগুলোতে 18টি করে ক্রোমোজোম থাকে। ভুট্টা বা জিয়ামেইসে 20টি, ধান বা অরাইজা সেটিভা এবং টমেটো বা লাইকোপারসিকন এসকালেন্টাম 24টি, তামাক বা নিকোটিয়ানা টবাকামে 28টি। চীনাবাদাম বা অ্যারাকিস হাইপোজিয়াতে 40টি, গম বা ট্রিটিকাম অ্যাস্টিভামে 42টি, কলা বা মুসা প্যারাডিসিয়াকাতে 44টি এবং গোল আলু বা সোলানাম টিবুরোসমে আছে 48টি ক্রোমোজোম। ওয়েল, দেন ক্রোমোজোমের এই সংখ্যাগুলোর পাশাপাশি এদের গঠন এবং আকারটাও বেশ চমকপ্রদ। হ্যাঁ, কোষ বিভাজনের বিভিন্ন দশায় ক্রোমোজোম রূপ বদলায়। মাইটোটিক মেটাফেজ দশায় এরা সবচেয়ে খাটো, মোটা ও স্পষ্ট থাকে। কিন্তু ইন্টারফেজ দশায় এরাই আবার সুতার মতো নিউক্লিয়ার রেটিকিউলাম গঠন করে। এদের সাধারণ দৈর্ঘ্য 3.5 থেকে 30 মাইক্রোমিটার এবং ব্যাস 0.2 থেকে 2.0 মাইক্রোমিটার। মানবদেহে গড় দৈর্ঘ্য 4 থেকে 6 মাইক্রোমিটার, অথবা বলতে পারি গড়ে 5 মাইক্রোমিটার। ভুট্টার ক্ষেত্রে এটা 8 থেকে 12 মাইক্রোমিটার হয়। তবে সবচেয়ে অবাক করা আকার দেখা যায় কিছু বিশেষ ক্রোমোজোমে। মেরুদণ্ডী প্রাণীর স্ত্রী জননকোষের ল্যাম্পব্রাশ ক্রোমোজোম এবং পতঙ্গের লালাগ্রন্থের পলিটিন ক্রোমোজোম সবচেয়ে বড়। এতে দৈর্ঘ্য 200-300 মাইক্রোমিটার থেকে শুরু করে 2 মিলিমিটার পর্যন্ত হতে পারে। আণুবীক্ষণিক জগতে 2 মিলিমিটার তো রীতিমতো দানবীয় আকার। একদম। সাধারণ কোষই যেখানে কয়েক মাইক্রোমিটার, সেখানে 2 মিলিমিটার মানে খালি চোখে প্রায় একটা দৃশ্যমান সুতোর মতো। মাইক্রোস্কোপের নিচে এটা একটা বিশাল হাইওয়ের মতো দেখায়। ওকে দেন, তো মেটাফেজ পর্যায়ে যখন আমরা ক্রোমোজোমকে দেখি, তখন এটা লম্বালম্বি 2 ভাগে বিভক্ত থাকে, যাদের সিস্টার ক্রোম্যাটিড বলে। আর প্রতিটি ক্রোমাটিড মূলত একটি একক ডিএনএ অণু দিয়ে গঠিত। বিজ্ঞানী ভাইটজডভস্কি এদের ভেতরের সূক্ষ্ম সুতার মতো অংশকে ক্রোমোনেমাটা বলেছেন। এই সুতাগুলো আবার দুভাবে প্যাঁচানো থাকতে পারে, প্যারানেমিক এবং প্ল্যাকটোনেমিক। প্যারানেমিক প্যাঁচকে আমরা পুরনো দিনের টেলিফোনের রিসিভারের তারের সাথে তুলনা করতে পারি। টান দিলেই খুব সহজে সোজা হয়ে যায় বা পৃথক করা যায়। ঠিক। আর প্ল্যাকটোনেমিক প্যাচ হল পকেটে রাখা হেডফোনের তারের জটের মতো। এত ঘনিষ্ঠভাবে প্যাঁচানো থাকে যে চাইলেও সহজে পৃথক করা যায় না। এক্স্যাক্টলি। তান এই ক্রোমাটিডের গঠনে আমরা ক্রোমাটিন নামক বস্তু পাই, যা ডিএনএ এবং হিস্টোন প্রোটিন দিয়ে গঠিত। হ্যাঁ, 8টি হিস্টোন দানাকে ঘিরে ডিএনএ যখন পেঁচিয়ে থাকে, তখন পুতির মালার মতো গিঁট তৈরি হয়। একে নিউক্লিওজোম বলে। এভাবেই 700 ন্যানোমিটার পুরু ক্রোম্যাটিন তন্তু গঠিত হয়। এই ক্রোমাটিনের আবার দুটো রূপ আছে, হেটেরোক্রোমাটিন এবং ইউক্রোমাটিন। হেটেরোক্রোমাটিন খুব শক্তভাবে কুণ্ডলিত থাকে, এটা বংশগতিতে নিষ্ক্রিয় ডিএনএ। আর ইউক্রোম্যাটিন কম কুণ্ডলিত থাকে এবং এটাও সক্রিয় ডিএনএ। কম প্যাঁচানো অংশটা কেন বেশি সক্রিয় হয় সেটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। হ্যাঁ, আসল মেকানিজমটা হলো এনজাইমের প্রবেশাধিকার। ডিএনএ যদি খুব শক্তভাবে প্যাঁচানো থাকে, তবে কোষের এনজাইমগুলো সেই ডিএনএর কোড পড়ে প্রোটিন তৈরি করতে পারে না। একদম। ইউক্রোম্যাটিন কম প্যাঁচানো বা খোলা থাকে বলেই এনজাইমগুলো সহজে সেখানে ঢুকে কাজ করতে পারে, তাই এটি অনেক বেশি সক্রিয়। সো দেন, একটা ক্রোমোজোমের গাঠনিক দিকে তাকালে সবচেয়ে চোখে পড়ার মতো অংশ হলো এর সেন্ট্রোমিয়ার। এটা একটা অরঞ্জিত বা রংহীন অংশ, যাকে মুখ্য কুঞ্চন বা প্রাইমারি কনস্ট্রিকশন বলা হয়। সাধারণত একটা ক্রোমোজোমে একটাই সেন্ট্রোমিয়ার থাকে। এখানে কিন্তু কোনো জিন থাকে না, থাকে শুধু রিপিটেটিভ ডিএনএ।
আর কোষ বিভাজনের অ্যানাফেজ দশায় ক্রোমোজোম যখন মেরুর দিকে যায় তখন সেন্ট্রোমিয়ারই লিড দেয় বা অগ্রগামী থাকে। আর সেন্ট্রোমিয়ারের দুই পাশে যে অংশগুলো থাকে তাদেরকে বাহু বা আর্ম বলে। টেলোসেন্ট্রিক ক্রোমোজোমে সেন্ট্রোমিয়ার একেবারে এক প্রান্তে থাকে বলে এর মাত্র একটি বাহু থাকে। অ্যান্ড দেন সেন্ট্রোমিয়ারের সাথেই কাইনেটোকোর নামের একটা গাঠনিক কাঠামো যুক্ত থাকে। এই কাইনেটোকোরকে একটা নোঙর বা অ্যাঙ্কারের সাথে তুলনা করা যায়। কোষ বিভাজনের সময় মাইক্রোটিউবিউলস নামক সুতাগুলো এই নোঙরে আটকে যায় এবং ক্রোমোজোমকে দুই মেরুর দিকে টেনে নিয়ে যায়। কাইনেটোকোর ছাড়াও আরেকটা গুরুত্বপূর্ণ শব্দ হল ক্রোমোমিয়ার। মায়োসিস কোষ বিভাজনের প্রোফেজ 1-এর লেপটোটিন উপপর্যায়ে ক্রোমোজোমের গায়ে পুতির দানার মতো অংশ দেখা যায়। হ্যাঁ, এগুলোকে ক্রোমোমিয়ার বা ইডিওমিয়ার বলে। তবে মাইটোসিস কোষ বিভাজনের সময় এগুলো একেবারেই দেখা যায় না। রাইট। দেন ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার বা মুখ্য কুঞ্চন ছাড়াও অনেক সময় আরও কিছু কুঞ্চিত রঙহীন অংশ থাকে। হ্যাঁ, এদের বলা হয় গৌণ কুঞ্চন বা সেকেন্ডারি কনস্ট্রিকশন। এটা মূলত প্রান্তবর্তী কুঞ্চিত রঙহীন অংশ যা নিউক্লিওলাস গঠনে সাহায্য করে। তাই একে এনওআর বা নিউক্লিওলার অর্গানাইজার রিজিয়ন বলে। মানুষের ক্ষেত্রে ঠিক 5 জোড়া এনওআর থাকে 13, 14, 15, 21 এবং 22 নম্বর ক্রোমোজোমে। আর এই গৌণ কুঞ্চন থেকে ক্রোমোজোমের একেবারে প্রান্ত পর্যন্ত যে গোলাকার অংশ থাকে তাকে স্যাটেলাইট বা স্যাট বলে। যে ক্রোমোজোমে স্যাটেলাইট থাকে তাকে স্যাট ক্রোমোজোম বলে। যেমন ছোলার 1 নম্বর ক্রোমোজোম, এছাড়া তুলা বা পাটেও স্যাট ক্রোমোজোম দেখা যায়। বাট দেন ক্রোমোজোমের প্রান্তভাগের আরেকটা বিশেষ নাম আছে, টেলোমিয়ার। বিজ্ঞানী H.J. মিউলারের মতে ক্রোমোজোমে দুই প্রান্তের বিশেষ অংশই হল টেলোমিয়ার। এখানে রিপিটেড সিকোয়েন্স বা পুনরাবর্তিক ক্ষার বিন্যাস থাকে, যেখানে এক সূত্রে গুয়ানিন এবং অপরটিতে সাইটোসিন বেশি থাকে। এই টেলোমিয়ারকে আমরা জুতার ফিতার প্লাস্টিকের মাথার সাথে তুলনা করতে পারি, যাকে অ্যাগলেট বলে। চমৎকার উপমা। জুতার ফিতার প্লাস্টিক যেমন ফিতাকে ক্ষয় যাওয়া থেকে বাঁচায়, কোষ বিভাজনের সময় টেলোমিয়ারও ঠিক সেই ড্যামেজটা নিজে নেয়। হ্যাঁ, আর জন্মকালে মানুষের টেলোমিয়ারের দৈর্ঘ্য থাকে 8000 বিপি। 35 বছর বয়সে সেটা কমে দাঁড়ায় 3000 বিপি এবং 65 বছরে মাত্র 1500 বিপি হয়ে যায়। টেলোমিয়ার ছোট হতে হতে শেষ হয়ে গেলেই কোষ বিভাজন বন্ধ হয়ে যায়, আর এটাই হলো মূলত বার্ধক্য বা জরা। তবে টেলোমারেজ নামক একটি এনজাইম এই জরা রোধ করতে পারে। এই আবিষ্কারের জন্যই 2009 সালে এলিজাবেথ ব্ল্যাকবার্ন এবং ক্যারল গ্রাইডার নোবেল পুরস্কার পান। যদিও টেলোমিয়ারের অস্বাভাবিকতা আবার ক্যান্সারও সৃষ্টি করতে পারে। ওয়েল দেন, বিজ্ঞানের অনেক পুরনো ধারণাই কিন্তু নতুন প্রযুক্তির কারণে বাতিল হয়ে গেছে, যেমন ক্রোমোজোমের ম্যাট্রিক্স ও পেলিকল। হ্যাঁ, ম্যাকলিনটক এবং সনসন ধারণা করেছিলেন যে ক্রোমাটিন সূত্রের চারদিকে আরএনএ ও প্রোটিনের একটা স্তর থাকে যাকে ম্যাট্রিক্স বলে, আর এর বাইরে পেলিকেন নামের একটা পাতলা আবরণ থাকে। কিন্তু পরবর্তীতে নভিকভ, রেস এবং ডার্লিংটন এটা অস্বীকার করেন, কারণ আধুনিক ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রে যখন আরও নিখুঁতভাবে দেখা হলো, তখন এই পেলিকল বা ম্যাট্রিক্স কোনোটারই অস্তিত্ব প্রমাণিত হয়নি। প্রযুক্তি কিভাবে ভুল ধারণা ভেঙে দেয়, এটা তার একটা দারুণ উদাহরণ। নাও দেন, বায়োলজির কিছু শব্দ আছে যেগুলো শুনতে এতই কাছাকাছি যে বেশ কনফিউশন তৈরি হয়, যেমন সেন্ট্রোসোম অ্যান্ড সেন্ট্রোমিয়ার। একদম। শব্দ দুটো একরকম শোনালেও এরা সম্পূর্ণ ভিন্ন জিনিস। সেন্ট্রোজোম থাকে প্রধানত প্রাণীকোষে। এটা সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। এতে আরএনএ ও প্রোটিন থাকে এবং সেন্ট্রিওল থাকে। অন্যদিকে সেন্ট্রোমিয়ার থাকে উদ্ভিদ ও প্রাণীকোষ উভয়ের ক্রোমোজোমে। এটাও নিউক্লিয় বস্তু, এতে ডিএনএ ও প্রোটিন থাকে, কিন্তু কোনো সেন্ট্রিওল থাকে না। অ্যান্ড দেন ঠিক একই রকম কনফিউশন হয় সেন্ট্রোমিয়ার এবং ক্রোমোমিয়ার নিয়ে। হ্যাঁ, সেন্ট্রোমিয়ার সব প্রকৃত ক্রোমোজোমেই থাকে, সাধারণত একটাই থাকে, এখানে কোনো জিন থাকে না এবং ডিএনএ অল্প কুণ্ডলিত থাকে। আর ক্রোমোমিয়ার শুধুমাত্র মিওসিসের প্রোফেজ 1-এর লেপটোটিন পর্যায়ে দেখা যায়। এগুলো অসংখ্য থাকে, এতে জিন থাকে এবং ডিএনএ অধিক কুণ্ডলিত হয়ে পুতির মতো আকার ধারণ করে। রাইট। দেন আমরা আলোচনার একেবারে শেষ পর্যায়ে, ক্রোমোজোম আসলে করেটা কি? এটি মূলত জীবের বংশগতীয় বৈশিষ্ট্যের ধারক ও বাহক, একেবারে ব্লুপ্রিন্ট হিসাবে কাজ করে। লিঙ্গ নির্ধারণ, ডিএনএর ছাঁচ অনুযায়ী এমআরএনএ তৈরি করে প্রোটিন সংশ্লেষণ নিয়ন্ত্রণ করা এবং মিউটেশন বা বিবর্তনে মূল ভূমিকা পালন করে।
আর কোষ বিভাজনে অর্থাৎ মাইটোসিস ও মিওসিস প্রক্রিয়ায় এর সরাসরি ভূমিকা রয়েছে। ক্রোমোজোমে থাকা ডিএনএ প্রতিলিপন না হলে কোষ বিভাজন কোনোভাবেই সম্ভব নয়। একদম, ক্রোমোজোমবিহীন কোষ অস্তিত্বই রক্ষা করতে পারে না।